আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ ভেবেছিল গ্রামের মানুষ অভাবে এরকম করছে, এই কারণে এসব কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না শ্রাবণ। কিন্তু ধারার মাথায় ফুলা ভাব আর কালো চুপ চুপ দাগ দেখে শ্রাবণ চোয়াল শক্ত করে বলল, ওসব কথা বাদ দাও, তুমি না থাকতে চাইলে চলে যাব। তুমি বলো এই দাগটা কিভাবে হলো, মাথায় আঘাত পেলে কিভাবে? ধারা এবার শুকনো ঢুক গিলে মুখ মুছে বলল, কিছু হয়নি, আমি ঠিক আছি। মানে এখন ঠিক আছি, আমি কিছু হয়নি, বেশি কিছু না, মাথায় একটু ব্যথা পেয়েছি আর কি। ছোট মা একটু রেগে গিয়েছিলেন। শ্রাবণের মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। সে পেছনে এক পা হেঁটে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মাথায় ব্যথা? কিসের ব্যথা? এই মেয়ে, তুমি ঠিক করে বলো, আমার রাগ সম্পর্কে ধারণা নেই তোমার? ধারা ভয় পেল, এবার গলার স্বর ভেঙে যাচ্ছে। কাঁদতে কাঁদতে কোনো মতো কাপা গলায় বলল, ছোট মা কাঠের একটা টুকরো ছুঁড়ে মেরেছে আমার মাথায়। শ্রাবণ এবার চোখ বন্ধ করলো, তাতে দাঁত চেপে নিজেকে সামলাতে চেষ্টা করলো। মুঠো শক্ত হয়েছে তার, মুখে একটাও কথা নেই, শুধু চোয়াল কাঁপছে রাগে। এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না, চোখ দুটোর আগে জল করতে লাগলো। কারো কণ্ঠে বলল, আর তুমি এখানে চুপ করে আছো? ধারা কাপা গলায় বলল, খুব বেশি ব্যথা পাইনি, শুধু একটু ফুলে গেছে, ওটা ব্যাপার না, এমন তো আগে রুজ হতো। আমি এখন শুধু চেয়েছিলাম এখান থেকে চলে যেতে। শ্রাবণ এবার গভীর দৃষ্টিতে তাকালো ওর দিকে। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে কোমরে দু হাত রেখে দীর্ঘশ্বাস ফেললো। ইচ্ছে করছে মেয়েটাকে ধমক দিতে, কিন্তু তাও করতে পারছে না। শুধু দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার মুখের দিকে। ওর কথাগুলো বুকের ভেতর কোথাও খুব গাঢ় হয়ে জমে গেল। একটা মেয়েকে কেউ এভাবে আঘাত করে, আর সেই বা আঘাতকে ব্যাপার না বলে চালিয়ে দিতে চাই? মাথা নিচু করে শ্রাবণ একটু নড়ে উঠলো। ধারা ভেবেছিল সে হয়তো কিছু বলে কেটে পড়বে কিংবা রেগে চলে যাবে, কিন্তু না। শ্রাবণ ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগোলো। ধারা ভেবেছিল সে চলে যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত পর তাকে দেখা গেল ঘরে ঢুকতে। হাতে একটা ছোট পাত্র, তাতে ঠান্ডা পানি, এক হাতে পরিষ্কার একটা গামছাও। তারপর শ্রাবণ বলল, বিছানায় বসো। শ্রাবণের কণ্ঠটা ঠান্ডা, কিন্তু ভেতরে যেন চাপা আগুন। তারা হকচকিয়ে তার দিকে তাকালো, তারপর বলল, না আমি ঠিক আছি, কিছু লাগবে না। শ্রাবণ এবার ভ্রুকুচকে তাকে কঠিনভাবে বলল, তুমি আসলে বেশি কথা বলছো, চুপচাপ বসতে বলেছি না? কথা না শুনলে এবার আমি বাড়ি মারবো তোমার মাথায়। তারা চুপ করে গেল, একটু দ্বিধা নিয়ে ধীরে ধীরে বিছানার কিনারায় বসলো। চোখ দুটোতে লজ্জা আর অবিশ্বাস মিশে আছে। শ্রাবণ পাত্র থেকে গামছা ভিজিয়ে এক হাতে ওর মাথায় আঘাতের পাশে চেপে ধরলো। স্পর্শটা একদম নরম, কিন্তু ভেতরে একরাশ যত্ন জড়িয়ে আছে। ঠান্ডা কাপড় মাথায় লাগতেই ধারা একটু কুকড়ে উঠলো, কিন্তু কিছু বলল না। শ্রাবণ এবার নিচু গলায় বলল, এটাই তোমার সকল ব্যাপার না? মাথা ফেটে রক্ত এসেছে, ফুলে গেছে, ব্যথা করছে, আর তুমি বলছো রোজ এমন হতো? গুড সিনেমা নাকি লাইফটা? কেউ প্রতিদিন এমন করে, আর তুমি সেটা সহ্য করে গেছো এতদিন? ধারা এবার চোখ নামিয়ে নিল, তারপর বলল, আমি ভাবতাম এটাই হয়তো আমার কপাল। ছোট মা কখনোই ভালোবাসেনি, আর চাচা তিনিও তো দূরের মানুষ হয়ে গিয়েছিল। শ্রাবণ কাপড়টা আলতো করে সরিয়ে দেখলো দাগটা কেমন। চোখে মুখে উদ্বেগ, বিরক্তি আর দুঃখের ছাপ। ধীরে ধীরে বলল, তোমার কপালে কেউ আঘাত করবে এটা কোনো ভাগ্য না, এটা অন্যায়। এটা সহ্য করা মানে নিজেকেই কষ্ট দাও। এত বছরে তুমি সেটা বুঝোনি? তুমি যে একটা গাধা সেটা আমি এখন উপলব্ধি করলাম। ধারা কিছু বলল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। আর সেই আচরণটাও সে কল্পনা করেনি। এতটা খেয়াল করবে, এতটা যত্ন করে মাথায় ঠান্ডা পানি লাগিয়ে দেবে, এই শ্রাবণকে আগে কখনো দেখেনি সে। বিয়ের রাতে যে বিরক্তির সাথে দূরে সরালো, একটা নরম দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ধারার মুখ থেকে। সে নিচু গলায় ফিসফিস করে বলল, আপনার ঘৃণা লাগছে না? ভ্রুকুচকে তাকিয়ে রইল শ্রাবণ, তারপর বলল, ঘৃণা লাগবে কেন? ধারা সরল চিত্তেই বলল, এই যে আমায় ছুঁয়েছেন, পানি দিয়ে ক্ষত মুছে দিচ্ছেন। একরাশ বিস্ময় নিয়ে তাকালো শ্রাবণ। ধারা নিজে থেকেই বলল, 3 বছর আগে একবার পোকায় কামড়ে দিয়েছিল হাতে, একটা ছোট দাগে ঘা হয়ে গিয়েছিল। ওই সময় ছোট মা আমায় বাড়িতেই থাকতে দেয়নি, বলেছিল ঘেন্না লাগছে, আমি নাকি নোংরা। শ্রাবণ থমকে গেল, ওর হাতের কাপড়টাও তখন ভেজা, কিন্তু হাত আর নড়ছে না। ধারা মাথা নিচু করে চুপচাপ, দু চোখ লজ্জা আর ভয়ের ছাপ ঘোলা। তার কথাগুলো যেন বাতাস ছুঁয়ে হৃদয়ে এসে বিঁধল। শ্রাবণ নিঃশ্বাস ফেলল খুব ধীরে, কণ্ঠটা কোমল হয়ে গেল, কিন্তু চোখ দুটো গাঢ়, দৃঢ় কোনো প্রতিজ্ঞায় টলমল করছে। সে তাকিয়ে রইল ধারার মুখের দিকে, যেন সে এক মুহূর্তে তার ভেতরের সমস্ত সেরা সেরা অতীতগুলো চোখ দিয়ে পড়ে ফেলতে পারছে। শ্রাবণকে চুপ করে থাকতে দেখে চোখ তুলে তাকালো ধারা। শ্রাবণের দৃষ্টি বুঝতে পারল না, কিন্তু অতীত আর বর্তমান দুটো মিলিয়ে ভেঙে পড়েছে ধারা। গাল বেয়ে গড়ল অশ্রুকণা। শ্রাবণের কি হলো কে জানে। এক হাত উঠিয়ে ধারার গালে হাত রাখলো, বুড়ো আঙ্গুল দিয়ে সন্তবর্ণে মুছে দিল অশ্রুকণা। ধারার চোখ জ্বলে উঠল, সে এক চটকায় মুখ সরিয়ে নিল। সে কান্নাটা লুকাতে চাই, কিন্তু চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্রাবণ কিছু বলল না, শুধু চুপচাপ আবার ঠান্ডা পানি ভিজিয়ে ওর মাথায় লাগিয়ে যেতে থাকলো। এই নীরবতা এতটা তীব্র, এতটা ভরাট, যেন পুরো পৃথিবীতে তারাই শুধু আছে, আর চারপাশে কোনো শব্দ নেই, শুধু এই নিঃশব্দ যত্নটাই ভেসে বেড়াচ্ছে। একটু পর ধারাও উপলব্ধি করলো ব্যথাটা একটু সহনশীল হয়েছে। শ্রাবণ সরে আসলো, মুখে বলল, এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে ফেলো, 1 ঘন্টার মধ্যে বের হবো। ধারা এবার চোখ নিচু করে নিঃশব্দে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে সাই দিল। উঠে দাঁড়ালো বিছানা থেকে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একটা ধীর স্বস্তির আভাস ফুটে উঠলো, কারণ কেউ একজন বুঝেছে তাকে, পাশে আছে। শ্রাবণ এবার ধীরে ধীরে আবারও সামনে এগিয়ে এলো, হাত বাড়িয়ে তার মাথায় রাখলো।
খুব নরম স্পর্শে। ধারা এক মুহূর্তের জন্য থেমে গেল, মাথা নিচু করে তার চোখ মুছল, কিন্তু কান্না থামলো না। শ্রাবণ ধীরে ধীরে বলল, তোমার চাচা চাচির আচরণ নিয়ে মন খারাপের কোনো প্রয়োজন নেই, এসব আমি আগে থেকে জানতাম, শুধু তুমি মন খারাপ বলবে বলে বলিনি। এখন সব কথাবার্তা বাদ দাও, ব্যাগ গুছিয়ে ফেলো, আমি একটু বাইরে যাচ্ছি। উঠোনে দাঁড়িয়ে করিম সাহেব দুহাত পেছনে গুজে একটু কুণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছেন। গায়ে ঢোলা শার্টটা ঘেমে একাকার। মাত্রই কাজ সেরে বাড়িতে পা রেখেছেন তিনি, এসেই বুঝে গেছেন কিছু একটা ঘটেছে, কিন্তু কি সেটা এখনো পরিষ্কার না। শ্রাবণ সামনে এসে দাঁড়ানোর পর দুজনের মাঝখানে কিছুক্ষণ নীরবতা ভেসে রইল। বাড়ির চারপাশে দুপুরের নিস্তব্ধতা, শুধু দূর থেকে পাখির ডাক ভেসে আসছে। করিম সাহেব বেশ ভয়েই আছেন, বুঝতে পারছেন না বাড়িতে ঢোকার সাথে সাথে কেন শ্রাবণ তাকে এভাবে দাঁড় করালো। শ্রাবণের চোখে সরাসরি না তাকিয়ে করিম সাহেব এবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ জামাই বাবা, কিছু বলবা? শ্রাবণ চোখ নামালো না, কণ্ঠটা ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, বলতে এসেছি আমরা আজই চলে যাচ্ছি। ভ্রু কুঁচকালো করিম সাহেব। কথাটা শুনে চমকেছেন বটে, এত তাড়াতাড়ি শ্রাবণ চলে গেলে তো নিজের স্বার্থ হাসিল হবে না ভেবেই মনে মনে বিরক্ত হলেন তিনি। কণ্ঠে অব্যক্ত অস্বস্তি নিয়ে মেকি হেসে প্রশ্ন করলেন, এ কেমন কথা, হঠাৎ এই সিদ্ধান্ত নিলে কেন বাবা, এত তাড়াতাড়ি? 7 দিন থাকার কথা ছিল যে, কিছু হয়েছে নাকি? শ্রাবণ মাথা সামান্য কাত করলো, মুখে মৃদু হাসি, তবে চোখে হাসি নেই। কপালের তর্জনী ঘষে বলল, না কিছু হয়নি, শুধু কিছু উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি যেসব জায়গায় মানুষ নিজের মন খুলে কথা বলতে পারে না, নিজের অবস্থান নিয়ে স্বস্তিতে থাকতে পারে না, নিজের শারীরিক সুস্থতার গ্যারান্টি থাকে না, সেসব জায়গায় থাকা মানে নিজের সম্মানের সঙ্গে অন্যায় করা। আর সবচেয়ে বড় কথা, ধারা তো আপনাদের কেউ না। করিম সাহেব এবার একটু গম্ভীর হয়ে গেলেন। শ্রাবণের এত গভীর কথাগুলো বুঝলেন না, তবে বুঝতে পারলেন ধারার সাথে কিছু একটা হয়েছে। মুখ কুঁচকে মনে মনে গালি দিলেন সোহাগীকে। বেশ বুঝলেন এই মহিলা কিছু একটা করেছে। করিম সাহেব কতবার বারণ করেছে, কতবার সাবধান করেছে যেন তাকে টাকা পাওয়ার আগে উল্টাপাল্টা কোনো আচরণ না করে, অথচ এই বেয়াদব মহিলা সেটাই করলো। মনে মনে সাফাই দেওয়ার অজুহাত দিয়ে তিনি কিছু বলার আগে শ্রাবণ আবার বলল, আপনারা আমাদের দাওয়াত দিয়েছেন, এত কিছুর আয়োজন করেছেন, তার জন্য কৃতজ্ঞ। তবে একটা বিষয় বলতে চাই, খাওয়ানোর পরানো দিয়ে সব দায়িত্ব শেষ হয় না। সম্পর্কের মূল মানে সম্মান আর নিরাপত্তা। একটা মেয়ে যদি নিজের বাড়িতে নিরাপদ থাকতে না পারে, তাহলে তো বিষয়টা খুবই খারাপ হয়। বাড়ির গরু ছাগলকে আপনারা ভালো করে ট্রিট করেন, অথচ নিজের বাড়ির মেয়েকে, যাক ওসব বাদ দিন। আমি আপনাদের মতো অমানুষদের সাথে এমন নৈতিকতার বিষয়ে কথা বলতে চাইছি না, বোঝার মতো মানসিকতা নেই আপনাদের। করিম সাহেব পাথরের মতো দাঁড়িয়ে শুনতে থাকলেন। হাতের তালু ইতিমধ্যে ভিজে গেছে। একটু থেমে এবার ঠান্ডা গলায় দৃঢ়তা এনে শ্রাবণ চোয়াল শক্ত করে বলে উঠল, আমি জানি না এখানে আপনাদের মেয়ের সাথে কে কেমন ব্যবহার করেছে, তবে আমি এটুকু জানি, আপনাদের মেয়ে হওয়ার দিন শেষ ওর। শি ইজ মাই রেসপন্সিবিলিটি। আর আমার স্ত্রী যদি মাথায় এত বড় আঘাত পেয়ে ব্যথা নিয়ে বসে থাকে আর চোখ লুকাতে বাধ্য হয়, তাহলে শারীরিক আঘাতের চেয়েও বড় আঘাত হয় তার আত্মমর্যাদায়। এই জিনিসগুলো এত বছর ধরে হয়ে আসছে। ইটস ওকে, আমার সমস্যা নেই, কারণ ধারা আমার কেউ ছিল না, বাট বর্তমানে আমার ভবিষ্যতেও আমার দায়িত্ব। আমি ওর অভিভাবক, আপনারা নন, তাই ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেসব দেখার দায়িত্বটাও আমার। করিম সাহেব এবার অস্বস্তিতে গলা খাকারি দিলেন। শ্রাবণ এবার আর একটু এগিয়ে এসে একেবারে নিচু গলায় বলল, ধারাকে নিয়ে আমি তেমন দাবি করিনি কখনো। এটা ঠিক, আমি ওকে সেভাবে স্ত্রীর মর্যাদা দেইনি, কিন্তু দিন শেষে সে আমার স্ত্রী, তার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমি শ্রাবণ শেখ কখনো দায়িত্ব নিয়ে হেলাফেলা করি না। আপনি বুঝতে পারছেন তো চাচা? করিম সাহেব মুখে কিছু বললেন না, শুধু মাথা নিচু করে উপর নিচ করে হ্যাঁ বুঝালেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। শ্রাবণকে তিনি খুব একটা শক্ত মনে করেননি। ভেবেছিলেন ধারাকে নিয়ে হয়তো খুব একটা গুরুত্ব দেবে না শ্রাবণ, অথচ ছেলেটা যে ভেতরে ভেতরে এতটা ভয়ানক তা তো জানা ছিল না। ঠান্ডা মাথায় হুমকি দিল মনে হচ্ছে। শ্রাবণ আবারও গভীর নিঃশ্বাস নিল। কণ্ঠটা এবার আরো শীতল, আরো জোরালো কণ্ঠে বলে উঠল, আজ থেকে এই মুহূর্ত থেকে ধারা আপনাদের কেউ না, আর ও কখনো এই বাড়িতে পা রাখবে না। আর এমন কিছু দ্বিতীয়বার হলে আমি অন্তত বরদাস্ত করব না। প্রতিটি শব্দ চূর্ণ করে ফেলছে করিম সাহেবের আত্মবিশ্বাস। তিনি এবার পুরোপুরি স্তব্ধ, মুখটা সাদা হয়ে এসেছে, চোখে আতঙ্কের ছাপ। মনে মনে বললেন, এত কিছু করার পরেও কোনো ফল পেল না। ভাতিজির স্বামীর মুখে এমন কাঁপন ধরা সংলাপ, সব মিলিয়ে এক ধরনের শীতল ভয় বুকের ভেতর জমে বসেছে। শ্রাবণ নিজের পায়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর একটু ঝুঁকে ঠান্ডা গলায় বলল, ওর মাথায় হাত দিয়ে মানুষ করেছে কেউ, আর কেউ করেছে কাঠ দিয়ে মাথা ফাটিয়ে। আপনারা কি দিয়েছেন সেটা নিয়ে ও কিছু বলেনি কখনো, আজও বলতো না আমি না জানতে চাইলে। কিন্তু আমি জানার পরেও যদি চুপ করে থাকি, তাহলে আমার নিজের দায়িত্বের প্রতি অসম্মান হবে। আফটার অল আই এম এ গার্ডিয়ান নাও। করিম সাহেবের চোখে চোখ রাখলো শ্রাবণ, সরু দৃষ্টিতে তাকিয়ে ঘাড় বাঁকালো, ভ্রু উঁচিয়ে বলল, আপনারা টাকার জন্য ওকে এনেছিলেন সেটা বুঝতে আমার দেরি হয়নি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এখন থেকে ওর পাশে আমি আছি। আর ওর উপর হাত তোলার সাহস যদি কেউ করে, তাহলে আমি আর কথা বলবো না, শুধু যা করতে হয় তাই করব। এবার ভদ্রভাবে বলছি, পরের বার আর অভদ্রতা করতে দ্বিধা করব না। এরপর থেকে ধারার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবেন না। আশা করবো আমার কথাগুলো বুঝছেন। হাওয়ার ছাপটা উঠোনের শূন্যতা ভেঙে দুলে উঠলো। শ্রাবণ এবার হুট করে ভাঙা গলায় বলল,
জীবন মানুষকে চুপ থাকতে শিখিয়ে দেয়, কিন্তু একজন মানুষ যখন চুপ করে ভেতর থেকে ভেঙে দাঁড়ায়, নিজের সত্তাকে হারিয়ে ফেলে, তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না। শব্দগুলো বাতাসে ছড়িয়ে পড়ে। করিম সাহেব যেন শিকড়ে আটকে যাওয়া কোনো গাছের মতো নড়েন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, চুপচাপ, নির্বাক এবং জবাবহীন। শ্রাবণ এবার পেছনে ফিরতে ফিরতে আবার বলল, আমরা চলে যাচ্ছি, তবে কথা দিচ্ছি আবার দেখা হবে। তখন হয়তো এই উঠোনে এমন এক ধারা ফিরে আসবে যাকে দেখে আফসোস করবেন আপনারা। করিম সাহেব ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করলেন। শ্রাবণ হয়তো কথাগুলো সব করিম সাহেবকে উদ্দেশ্য করে বলেছে, অথচ চৌকাটে অসহায় মুখে দাঁড়িয়ে থাকা ধারাকে হয়তো সে দেখেনি। চৌকাটে বাঁশের মুখে খুঁটির সাথে হাত পেঁচিয়ে দাঁড়িয়ে ধারা নীরব চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। ভেতরে কোথাও কোনো শব্দ নেই, কেবল বুকের ভেতর থেমে থেমে কাঁপছে এক অজানা আবেগ। শ্রাবণের প্রতিটি কথা, প্রতিটি ভরাট উচ্চারণ, ঠান্ডা অথচ তীক্ষ্ণ ভঙ্গিতে বলা প্রতিটি হুঁশিয়ারি, সবকিছুও শুনেছে নিঃশব্দে, নিঃশ্বাস আটকে রেখে। যতই ঠান্ডা মুখ করে সে দাঁড়িয়ে থাকুক, তার ভেতরে যেন কোনো এক দেয়াল ভেঙে পড়েছে ধ্বংসের শব্দে। ও আমার স্ত্রী, তার সম্মান আমার দায়িত্ব, এই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছে ধারার কানে। নিজের কানে বিশ্বাস করতে পারছিল না সে। এই কি সেই শ্রাবণ যে বিয়ের রাতেই তার থেকে দূরে সরেছিল, যার সঙ্গে সম্পর্কটাই যেন হাই দুলছিল এতদিন? এই শ্রাবণে কি আজ এমনভাবে, এমন দৃঢ়তার সাথে সবাইকে বলছে ধারা তার দায়িত্ব? সত্যি কি তাই? আসলে এমন একজন আছে যে কিনা ধারার ঢাল হয়ে দাঁড়িয়েছে। কিছু বলার শক্তি নেই ধারার, বিস্ময়ে পাথর হয়ে শুধু নিঃশব্দে মাথা নামিয়ে ফেললো সে। বাঁশের খুঁটির সাথে কপাল ঠেকিয়ে দিল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো মাটির দিকে। গলার কাছটা ধরপড় করছে, বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠছে। এতটা কষ্ট, অপমান আর অবহেলার মাঝে কিভাবে পাশে দাঁড়াবে, এটা ওর কল্পনায় ছিল না। হয়তো ভালোবাসা না, কিন্তু ওর চেয়েও বড় কিছু, দায়িত্ব, সম্মান আর সুরক্ষার আশ্বাস। ধারা শুধু দাঁড়িয়ে থাকলো নিশ্চল আর নীরব হয়ে, তার চোখে পানি, আর সেই পানির নিচে একটা ভরসার ছায়া, যে ছায়ার নাম শ্রাবণ। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভালো লেগেছে। পরের পার্টটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিন। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।